বর্তমানে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি সেটা হচ্ছে টু ডিটারমাইন দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা এখন আমরা নির্ণয় করব। এখন অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি লাইটটি কি আসলেই প্যাকেট আকারে থাকে, তাহলে আমরা কি অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি লাইটটি কি ওটা প্যাকেট আকারে থাকে। এই প্যাকেটের এনার্জি কি? প্যাকেটের এনার্জি হচ্ছে E = h নিউ। E = h নিউ। এখানে আমরা বলতে পারি যে লাইটের যে প্যাকেট এই এনার্জিতে সম্পূর্ণ ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপরে। এই ফ্রিকোয়েন্সিতে যখন আমরা এই যে সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিই তখন কি হয়? এইচ একটা কনস্ট্যান্ট আছে। তার মানে এই কনস্ট্যান্টটা হচ্ছে আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টে আমরা যদি একটা বিবৃতি দিয়ে যাই তাহলে কি হবে? H is equal to E/নিউ। তাহলে পার ইউনিট ফ্রিকোয়েন্সিতে কী করে এনার্জি এক্সিস্ট করে সেটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নির্ণয় করতে চাই তাহলে কীভাবে নির্ণয় করব? আমরা কি জানি এনার্জির E = h নিউ, hc/λ। তাহলে এখান থেকে আমরা এর 1 নম্বর ইকুয়েশন দিলাম। 2 নম্বর আমরা যদি E = EV, এখানে কি এটা আমার ভোল্টেজ। এই ইকুয়েশন 1 এবং 2 ইকুয়েট করে আমরা পাইতেছি hc/λ = EV। এখান থেকে আমি বললাম H নেই, EV λ/c। এখান থেকে E λ/c ইন্টু ভোল্টেজ। এখানে ইটা কি? ইটা হচ্ছে আমার ইলেকট্রনিক চার্জ, ল্যামডা কি আমার ওয়েভলেন্থ, সিটা কি আমার হলো ভেলোসিটি অফ লাইট। এই সম্পূর্ণ জিনিসটাই কনস্ট্যান্ট। তার মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট শুধু ডিপেন্ড করতেছে তার ভোল্টেজের উপর। এই ভোল্টেজটা কিনবো আমরা নি ভোল্টেজ। সো আমরা এই ইকুয়েশন ইউজ করলে আমরা সরাসরি পেয়ে যাব প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নির্ণয়ের জন্য আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য আমরা যে ফর্মুলা কনস্ট্রাক্ট করলাম সেটা হচ্ছে কি H = E λc × B। এখানে E λc কনস্ট্যান্ট, B হচ্ছে আমাকে নি ভোল্টেজ। এখন এই ল্যামডা মানে কি? বিভিন্ন পার্টিকুলার লাইটের জন্য ল্যামডাটা ডিফারেন্ট। আমরা এখানে গ্রিন, ব্লু, ইয়েলো এবং রেড এই লাইট এই 4টা মান নিব। 4টা মানের কারণে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পাবো। ওই 4টা কনস্ট্যান্ট আমরা 4টে যে ভ্যালু পাবো ওটা আমরা এভারেজ করে আমরা মূল প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা পেয়ে যাব। এখন এই যে আমরা যে টেবিল 1-এ যাই, টেবিল 1-এ হচ্ছে কি জাস্ট আমি কি বললাম কিছুক্ষণ আগে যে ল্যামডার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা বিভিন্ন কালার ইউজ করব। তার মানে কি? আমি রেড ইউজ করলাম, ইয়েলো, গ্রিন, ব্লু। এর জন্য কিন্তু আমরা অলরেডি কি বললাম ল্যামডাটা কনস্ট্যান্ট। দেখেন রেডের জন্য কি ল্যামডা ফিক্সড, ইয়েলোর জন্য ল্যামডা ফিক্সড। তার মানে আমরা পেয়ে গেলাম নি ভোল্টেজ। আমরা এটা কাউন্ট করব। এখন E এবং C কনস্ট্যান্ট। এখান থেকে আমরা ইউজ করলে এই সূত্র ইউজ করে E λb/c ইউজ করে আমরা কি আমরা এটা পেয়ে যাচ্ছি। তারপরে এই 4টার মিন করছি। তারপরে এটা আমরা গ্রাফ থেকে পাবো। এই দুটো থেকে আমরা এটা থিওরিটিক্যাল ভ্যালু, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। ঠিক আছে? ওকে ডান। তাহলে আমরা যে এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের জন্য যে আমরা ইকুয়েশনটা পেলাম এখান থেকে শুধুমাত্র আমরা নি ভোল্টেজ নির্ণয় করবো। এই নি ভোল্টেজের জন্য আমরা বিভিন্ন কালারের লাগতেছে, এলইডি লাগতেছে। এখানে আমরা গ্রিন, ইয়েলো এগুলো ব্যবহার করবো। এলইডি কি? লাইট ইমিটিং ডায়োড। এই লাইট ইমিটিং ডায়োডটার সিম্বল এমন আমরা তার মানে কি এখানে একটা লাইট ইমিটিং ডায়োড হিসেবে একটা হোয়াইট কালার ইয়েলো কালারের একটা এলইডি নিলাম। এখন এই এলইডি নি ভোল্টেজ নির্ণয় করবো। নি ভোল্টেজটা কি? যেহেতু একটা পিএন জাংশন ডায়োড, এর যে ডিপ্লেশন লেয়ার আছে এই ডিপ্লেশন লেয়ারকে অতিক্রম করার জন্য একটা সার্টেন একটা ভোল্টেজ। যেমন আমরা এই ভোল্টেজটা আমরা গ্রিনের ইয়েলের জন্য দেখবো। ইয়েলের জন্য আমরা চাইলে কিন্তু এটা কি আমাদের একটা ব্যাটারি। আমরা দেখা যাচ্ছে জাস্ট আমরা পজিটিভটাকে লাগাইলাম, ওকে। এখন আমরা দেখবো এটা কোন ভোল্টেজে এই বাল্বটা জ্বলে ওঠে, জাস্ট র্যান্ডম ইনিশিয়াল পয়েন্টটা। আমরা চাইলে কি করতে পারতেছি 1 এই যে জ্বলতেছে, এই যে ইয়েলো এই যে জ্বলে উঠছে। তার মানে কি এই যে বাল্বটা জ্বলার এডি হইতেছে আমার কি দেখে সার্টেন একদম এই যে আমি একটু হালকা করে দেখাই, ওকে। এই যে ভোল্টেজে একদম জ্বলে ওঠে সেটা এখানে কত 1.6। তাহলে এই যে আমার ইয়েলের জন্য ওকে দেখি একটু ইয়েলের জন্য কত নি ভোল্টেজটা কত এখানে 1.8 আসছিল। তার মানে কি আমাদের এখানে মোটামুটি আমরা যদি চিন্তা করি এই যে 1.7 লাইটে জ্বলে উঠছে। আমরা চাইলে কিন্তু এইভাবেই আমরা নি ভোল্টেজ বের করতে পারতাম। এখন কথা হচ্ছে আমরা কেন আমরা এই জেনারেল একটা সার্কিট ইউজ করতেছি। দেখো এই যে আমরা ব্যাটারির এখানে সোর্সটা আছে চাইলে কিন্তু আমরা 1.12 এইভাবে কি আমরা চেঞ্জ করতে পারতেছি। যদি এমন কোনো ব্যাটারি সোর্স থাকে যেটা কি ধরো সর্বপ্রথম 0 উপরে 5 ভোল্ট 10 ভোল্ট এমন ব্যাটারি থাকতে পারে কিনা? থাকতে পারে। তো ওরকম ব্যাটারি যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা কীভাবে এক্সপেরিমেন্টটা করবো? সেই ক্ষেত্রে আমরা এই সার্কিট অনুসরণ করবো। এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। তার মানে কি কোনো টিচার বলতে পারে তুমি তো নি ভোল্টেজ সরাসরি বের করতে পারতাম, তখন আমরা বলবো স্যার এটা আমাদের একটু বানানো যায়, এই ব্যাটারি আমরা করতে পারবো, কিন্তু অন্য কোনো
যদি ব্যাটারি থাকে তখন আমরা করতে পারবো না। এর জন্য আমরা জেনারেলাইজড একটা সার্কিট কনস্ট্রাক্ট করছি, এর জন্য কি আমরা যে কোনো ব্যাটারি দিয়ে আমরা করতে পারবো। বস এই মাত্র যে জেনারেলাইজড একটা সার্কিটের কথা বললাম, জেনারেলাইজড সার্কিট ফর্মটা হবে এমন, এই যে আমরা একটা এলইডি দিলাম, এলইডিতে যেন পুড়ে না যায়, তাহলে আমরা এর সাথে একটা রেজিস্টর ইউজ করছি। তার মানে আমি আবারও বলতেছি যেন এলইডির নিরাপত্তার স্বার্থেই এই রেজিস্টরটা দেওয়া হয়েছে, তার মানে এটা কনস্ট্যান্ট, এটার কোনো সার্কিটের কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে, এখন এই সার্কিটটা আমরা কী করলাম, প্লাসের সাথে এলইডির ধনাত্মক প্রান্তটা অ্যাড করলাম, তার সাথে একটা দিলাম, রেজিস্টর দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে আমার ব্যাটারি, যে ব্যাটারিটা আমরা জেনারেলাইজড একটা ব্যাটারি চিন্তা করতেছিলাম যেটা কিনা একটা সার্টেন অ্যামাউন্ট ভোল্টেজ দেয়, সে ভোল্টেজটা চেঞ্জ করা যায় না এই ভোল্টেজটা, তাহলে কী হবে, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, এটাও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এমন একটা রেজিস্টর যোগ করা লাগবে যে কিনা কি হয়, নি ভোল্টেজ বের করানোর জন্য কি আমি রেজিস্ট্যান্সটা বাড়াইতে পারি বা কমাইতে পারি, এই জন্য এখানে ভেরিয়েবল রেজিস্টরটা ইউজ করা হয়েছে। সো আমরা যদি সার্কিটের দিকে চলে যাই, ওকে ডান, তাহলে আমরা কী করতে পারি, আমরা ধরলাম একটা কি এই ব্যাটারিটা ভোল্টেজ 12, দেখুন আমি 12তে রেখে দিলাম, এটি আমি আবারও বলতেছি এটা পরিবর্তন করা যায়, আমি যে ব্যাটারিটার কথা ইমাজিন করতেছি সেই ব্যাটারিটা কি পরিবর্তন করা যায় না। আমি 12 নিলাম, 12 নেওয়ার পরে কি আমি সার্কিটটা আমরা এলইডি নিলাম, এলইডির সাথে একটা রেজিস্টর অ্যাড করেছি, এই রেজিস্টরের রেজিস্ট্যান্স যে কোনোটা হতে পারে, আমরা র্যান্ডম একটা রেজিস্টর নিব যেন এটা এই বারটা পুড়ে না যায়। তারপরে কি করলাম, এই যে আর এর একটা মাথা কোথায় যাবে, আমার ভেরিয়েবল লিস্টের মাঝে, তারপরে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স অপর প্রান্তটা কোথায় যাবে, আমার ব্যাটারিতে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাটারি নিয়ে গেলাম, এবং এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স অপর প্রান্তটা কোথায় যাবে, এই যে এটা যাবে কোথায়, আমার ধনাত্মকে চলে গেছে। ওকে, এই ছিল আমার এখানকার কানেকশন। তার মানে কি হলো, যে প্লাস যে কারেন্ট এলইডিতে ঢুকলো, ঢোকার পরে আমার রেজিস্টরে ঢুকলো, রেজিস্টর থেকে আমার ভেরিয়েবল লিস্টের মাঝে, তারপর ভেরিয়েবল লিস্টের দুই প্রান্ত সরাসরি আমার দুই ব্যাটারিতে। ওকে ওকে ডান। এখন আমরা চাইলে এর 12 আমার নি ভোল্টেজ বের করতে হবে। দেখো আমি এটা চেঞ্জ করে, এই যে এখন তো বাল্ব বেশি জ্বলে গেছে, আমার এই ভোল্টেজ নেওয়া যাবে না, আমার এমন একটা ভোল্টেজ নিতে হবে যেখানে কি হয় বাল্বটা জ্বলে ওঠে। বলছে ঠিক আছে বাল্ব জ্বলে না, আমি বেশি ভোল্টেজ থেকে চিন্তা করি, অনেক বেশি আলো জ্বলতেছে, এই আলো নেওয়া যাবে না, কোথায় লাইটটা থেমে যাচ্ছে, এই যে এই ভোল্টেজটা আমি নিব। এখন কথা হচ্ছে এই ভোল্টেজটা যেখানে কত, এই ভোল্টেজটা কত আমি দেখতে পারতেছি না। সো এই ভোল্টেজটা মাপার জন্য এই এলইডির অ্যাক্রসে আমার একটা কী করতে হবে, ভোল্টমিটার অ্যাড করা লাগবে। নাও আমি এখন বর্তমানে একটা ভোল্টমিটার অ্যাড করবো নাকি, এই যে আমার এলইডির অ্যাক্রসে যে ভোল্টেজটা মাপার জন্য আমরা একটা ভোল্টমিটার সুন্দর করে অ্যাড করছি এলইডির অ্যাক্রসে। ওকে ডান। তাহলে আমরা সরাসরি টেবিলে চলে যাই। টেবিলের যে ছিল কি, আমরা বিভিন্ন ধরনের লাইট ইউজ করব, লাইট ইউজ করে তার নি ভোল্টেজটা নির্ণয় করবো। নি ভোল্টেজ মানে কি, যে সার্টেন ভোল্টেজে আমার এলইডিটা অন হয়। ওকে ডান, আমরা এখন এলইডি আবার অন করবো। ওকে ওকে ডান। এলইডি অনেক বেশি জ্বলে গেছে, আমরা বন্ধ করে ফেললাম, আস্তে আস্তে আমরা ভোল্টেজ বাড়াচ্ছি। বুঝে এখন দেখো দেখো এই যেখানে বাড়তেছে, সার্টেন একটা ভোল্টেজ কিসে বাড়তেছে, দেখো ভোল্টেজ 0, আমরা এলইডি দেখতেছি ভোল্টেজ বাড়াই দিছি, লাইট জ্বলছে না, লাইট জ্বলতেছে না, আমরা সার্টেন একটা যে এলইডি আমার জ্বলে যাবে, এই যে কত, এই যে জ্বলে গেছে, এই যে আমরা এই পয়েন্টটা নিব, তাহলে কত এটা, এই জন্য আমরা চিন্তা করি এখানে 15 30 করে হইতেছে কত, আমার 15, তাহলে 4 করে কত 2, তার মানে কি আমরা এখানে যে লাইটটা ইউজ করছিলাম 2 ভোল্ট পাইছি, এটা কি আমার গ্রিন, গ্রিনের জন্য কোনো এই যে 2.1। ওকে ডান। তার মানে এরপরে কি আমরা লাইটটা যে জাস্ট র্যান্ডম এখানে লাইটটা খুলে ফেলবো, এখানে র্যান্ডম একটা ইয়েলো লাইট দিব, তারপরে আরেকটা আমি হলো তারপর ইয়েলোর পরে কি আমরা ব্লু দেবো, গ্রিন দিব, জাস্ট এইভাবে আমরা রিডিং করে শেষ করবো। তারপরে এখানে কী হবে, আমরা কি এটার কি মিন বের করবো, মিন করার এখানে আমার এই যে গ্রাফনিক যে কথাবার্তা আছে, আমরা এখানে এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং এই গ্রাফের ভ্যালু থেকে আমরা জাস্ট এই দুইটার আমরা অ্যাভারেজ নিব, অ্যাভারেজ নিয়ে আমরা কি ওভারঅল ভ্যালুটা আমরা পেয়ে যাবো। আমি আবার কিছুক্ষণ আগে বলছিলাম কি এটা আমার থিওরিটিক্যাল ভ্যালু, নট থিওরিটিক্যাল ভ্যালু, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের জন্য কনস্ট্যান্ট। আমরা এই মিন ভ্যালু পাবো আমরা এক্সপেরিমেন্ট থেকে এবং এটা পাবো আমরা গ্রাফ থেকে, এই দুইটা অ্যাভারেজ নেব যাতে আমাদের অ্যাকুরেসিটা ঠিক থাকে। ওকে, তারপর আমরা দুইটা অ্যাভারেজ করে এটা আমরা পেয়ে যাবো। আমার এখানে কী ছিল, আমরা যে গ্রাফটা আঁকবো, গ্রাফটা ছিল কি ভোল্টেজ বনাম আমার হচ্ছে 1/λ, তাহলে আমরা ভোল্টেজ মানে 1/λ, আমার যে রেখাটা পাবো এটা আমরা স্ট্রেট লাইন, ওই স্ট্রেট লাইনের স্লোপটাই নির্দেশ করবে আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমরা স্লোপ বের করতে পারি কীভাবে, জাস্ট আমরা স্ট্রেট লাইনটা আসলো, তাহলে আমরা এখানে ডেল ওয়াই নির্ণয় করবো এবং ডেল এক্স নির্ণয় করবো। আমরা কি জানি স্লোপ কি, ডেল এক্স বাই স্লোপ হইতেছে আমার ডেল ওয়াই বাই ডেল এক্স, এখান থেকে স্লোপ আমরা পেয়ে যাবো। এখানে যে কাউন্ট করা হয়েছে দেখো, এটা আমরা একটু যদি চাই সামথিং ফ্রম দ্য গ্রাফ 1, এখান থেকে ডেল ওয়াইয়ের মান পাবো, ডেল ওয়াই মানে কি, আমরা ওয়াই খবর কিনেছিলাম ভোল্টেজ, তাহলে ডেল বি এর মান পেয়েছি 9 ভোল্ট, এবং আমরা এই বরাবর নিয়েছিলাম কি 1/λ, এক্স এক্সিস বরাবর, এখানে ডেল ল্যামডা হয়েছে কত 0.7 10⁵ পার মিটার। এখান থেকে আমরা জাস্ট স্লোপ নির্ণয় করবো, স্লোপ নির্ণয় করলে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পেয়ে যাবো। দিস ইজ ফটোভোল্টাইক সেল।
ফটোভোল্টাইক সেলের একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা নেগেটিভ প্রান্ত থাকে। আমরা যদি এটা পিএন জাংশন চিন্তা করি, এটা পি টাইপ, এটা এন টাইপ। ওকে ডান। তাহলে এই যে আমার দ্বিতীয় টেবিলে কাজ হতেছে কি, ফটোভোল্টাইক সেল যেহেতু একটা পিএন জাংশন, এটা কি একটা এসে আমার ডায়োড হওয়ার কারণে আমরা যদি লেটে যদি আমরা এটার ডায়োড যদি প্রমাণ করতে চাই, তাহলে কি আমার এটার আমরা ফরওয়ার্ড আমরা একটা আইবি ক্যারেক্টারিস্টিক জানি, ওটা আমরা আইবি ক্যারেক্টারিস্টিক যদি সাধারণ পিএন জাংশনের মতো ফলো করে দ্যাটস আমরা এটাকে কী বলবো, এটা পিএন জাংশন ডায়োড। তাহলে কী করবো, এটা আমরা ফরওয়ার্ড বাইসে দিই, এই যে আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগাইলাম, লাগানোর পরে কী হবে, এটা ডায়োডটা কী পরিমাণ কারেন্ট দিবে সেটা মাপার জন্য আমার একটা এমিটার লাগবে, আমি এমিটার দিলাম। ওকে, আমি ভোল্টেজ বাড়াবো, তারপরে কি করব, এই যে একটা এমিটার, এই এমিটারটা সরাসরি মাইনাসে চলে যাবে। তার মানে কি, এটা আমি কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, ভোল্টেজের কারণে কি পরিমাণ কারেন্ট পাস করছে, এটার মধ্যে আমরা কাউন্ট পাওয়া যাবে। এখন কথা হইতেছে যে যেহেতু সিরিজে আছে, এটার অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে, এটার সাথে একটু ডিফারেন্স থাকবে। সো এই ডিফারেন্সটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা সরাসরি এর সাথে কি করবো, আমরা একটা ভোল্টমিটার অ্যাড করে দেবো। তাহলে সরাসরি একটা ভোল্টমিটার অ্যাড করে দিলাম। তার মানে এখন আমরা সরাসরি এটার অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে সেটা আমরা জানতে পারবো। এটাই ছিল আমার টেবিল। ওকে, এখন কি আমরা জানি পিএন জাংশনের ক্ষেত্রে বা একটা ফটোভোল্টাইক সেলের ক্ষেত্রে কি খুবই কারেন্টটা কম হয়, এই জন্য আমরা এখানে কিনেছি এমন একটা এমিটার নিছি যেটা আমার কি মিলি এম্পিয়ারে সে কাউন্ট দেয়। সো আমরা কী কাজ করবো, ভোল্টেজ বাড়াবো, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এটা দেখা যাবে। আমরা এখানে ভোল্টেজের দিকে কাউন্ট রাখবো না, আমরা এখানে দেখবো যে পিএন ডায়োড একটু কী পরিমাণ ভোল্টেজ হয়। ওকে, এখানে ধরো তাহলে আমরা প্রথমে কি 1 দিলাম, 1 দেওয়ার কারণে কারেন্ট 0। ওকে, আমরা দেখো আমরা একটা আমাদের ই আছে, আমরা এখানে একটু দেখি। ওকে, দেখা যাচ্ছে যে ওকে ডান। ফটোভোল্টাইক ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে আমরা 0.5 দিচ্ছি, 0.5 না, আমরা অলরেডি 1 দিয়ে ফেলছি। আমরা যদি 0.5 কথা চিন্তা করি, এটা 0.5, এই যে পয়েন্ট। ওকে ডান, আমরা একটু 0.5 দেওয়ার চেষ্টা করি। আমরা কি 1 ভোল্ট ইউজ করলাম, 1 ভোল্টের জন্য কত, এই দেখো এখানে কারেন্ট 0। এইভাবে 1 2 3 পর্যন্ত যাবো, কারেন্ট 0 পাইতেছি, 4 পর্যন্ত কারেন্ট 0। তারপরে 4 পর্যন্ত আগাতে থাকি, ওখানে দেখি 4। ওকে, আচ্ছা এটা হইতেছে 4 কি আমার কোনো বিক্ষেপ দেয় নাই। তারপরে দেখি আমরা 5-এ যাই, 5-এ গেলে কি হয়, 5 এখানে কিন্তু আমরা দেখবো, বারবার বলতেছি এখানে দেখবো আমরা। ওকে 5, এই যে 5-এর জন্য ডিফ্লেকশন কত, ওই যে অ্যারাউন্ড দেখো একটু বেড়ে গেছে। আমি আবার একটু পিছনে যাই, এই তো ওই যে পিছনে যাই, এই যে কমে গেছে। কিন্তু আমরা 5-এর জন্য একটু ডিফ্লেকশন পাইতেছি, এই যে 5-এর জন্য অলমোস্ট 1। আমরা এখানে এর আগে ওনারা যারা করছে তারা কি 0.5 পাইছিল, আমরা 5-এর জন্য 1 পেয়েছি। তারপর আমরা কি যাবো, 5-এর পরে 5.5 যাবো। ওকে 5.5 এর জন্য কি পাইছি, এই যে চলে গেছে, 1-এর চেয়ে বেড়ে গেছে, 1-এর যে কী হয়েছে 1.5 সামথিং। তারপরে কি যাবো আমরা 6-এ যাবো, 6, এই যে 6-এর জন্য কত হয়েছে দেখো তো, 10 হলে 20 তো অ্যারাউন্ড 12, 10 অ্যারাউন্ড 12 বা 13। এই যে দেখা গেছে 6-এর জন্য কত আসছে, কই 6 ভোল্টের জন্য 1.2 এসেছিল, কিন্তু এই যে আমাদের ওখানে কারেন্টটা অনেক বেশি দেখাচ্ছে এখানকার বর্তমানে এই রিডিং অনুযায়ী। সো এইভাবেই আমাদের কি ফরওয়ার্ড বায়াস শেষ। এখন কি রিভার্স বায়াসটা আমরা ই করবো। রিভার্স বায়াসের ক্ষেত্রে জাস্ট আমরা এটার নেগেটিভের সাথে এর ব্যাটারির পজিটিভের সাথে এটা নেগেটিভ লাগাবো, এবং ব্যাটারি নেগেটিভের সাথে এটা পজিটিভ, মানে জাস্ট আমরা উল্টাই দিব। নাও দেখি, ওকে ডান। আমরা যদি এটা উল্টাই দিই, উল্টাই দেওয়ার সাথে সাথে কী হইতেছে, আমার ডিফ্লেকশন উল্টা দিবে। ওকে, ডিফ্লেকশন উল্টা দেওয়ার কারণে কি আমরা এই বলমি এটা চেঞ্জ করে দিব। ওকে, কারেন্টটা উল্টা দিতেছে, কারেন্টটাও চেঞ্জ করে দিব। জাস্ট আমরা এটা কি অলরেডি আমার কী হয়েছে, ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, রিভার্স বায়াস হয়ে গেছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা সাধারণ পিএন জাংশন আর ফটোভোল্টাইক সেলের ক্ষেত্রে সিম্পল ডিফারেন্স আছে। কী ডিফারেন্স, যে এই ক্ষেত্রে আমার ফটোভোল্টাইক সেলটা কেমন, এমন পিএন জাংশন এটা পি, এটা এন। পি টাইপের মধ্যে কী থাকে, আমার অ্যালুমিনিয়াম হোল। আমরা যদি একটা ট্রাইভ্যালেন্ট কোনো একটা ড্রপ করি, ওকে ডান, হোল। তারপরে কি এন টাইপের কী ক্ষেত্রে থাকে, ফসফরাস ইউজ করছিলাম, ফসফরাস একটা হচ্ছে নিজের ধনাত্মক। ওকে, এইভাবে হয়ে যায়। আমরা জাস্ট একটু করে ফেলি, এখানে কি থাকে ডিপ্লেশন লেয়ার, পিএন জাংশন। এই জায়গা সাধারণ একটা পিএন জাংশন, এর ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে কি হয়, আমরা কি হয় ব্যাটারি লাগাই দিই, কারেন্টটা কি হয় এর ভিতরে ফ্লো হয়। যখন কি আমরা এটা রিভার্স বাইস করে ফেলবো, এটা মাইনাস, এটা প্লাস করে ফেললাম, বড় করে ফেললাম, উল্টাই দিলাম। এর সাথে একটা আমরা এমিটার যুক্ত করলাম, এটা দুই প্রান্তে একটা ভোল্টমিটার যুক্ত করলাম, জিনিসটা এমন হলো। এই জায়গায় কি দেখা যাইতেছে যে যখন আমরা একটা ফটোভোল্টাইক সেলকে যখন আমরা একটা রিভার্স বাইসে দিই, তখন
সে রিভার্স বাইসে কারেন্ট ফ্লো করে না, কিন্তু তার একটা মিনিমাম কারেন্ট, তার লিকেজ মাইনরিটি ক্যারিয়ার ছিল না এখানকার কি আমাদের মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার, এই যে মাইনরিটি ক্যারিয়ার জন্য একটা লিকেজ কারেন্ট দেয়, লিকেজ কারেন্টের পরিমাণটা খুবই কম, মানে 0.1 এরকমের মতো। তার মানে কি হবে যে ফটোভোল্টাইক সেলের আমার লিকেজ কারেন্ট পাওয়া যাবে। সাধারণ পিএন জাংশনের দেখা যাইতেছে যে এরকম হয় কার্ভটা আস্তে আস্তে, কিন্তু ফটোভোল্টাইক সেলের জিনিসটা কেমন হবে এরকম, সে রিভার্সে ফরওয়ার্ডের ক্ষেত্রে তেমন দিবে, কিন্তু রিভার্সের ক্ষেত্রে প্রথম ভোল্টেজে একটু কারেন্ট দিবে এইভাবে, তারপরে কি করবে সরাসরি ডাউন। বোঝা গেল? আমি আবারও বলতেছি যে আমাদের যে পিএন ফটোভোল্টাইক সেলের রিভার্স বাইসের ক্ষেত্রে প্রথমেই কারেন্ট পাওয়া যাবে, যদিও যেখানে ফরওয়ার্ড বাইসের ওই সার্টেন ভোল্টেজে কোনো কারেন্ট পাওয়া যায় না, কিন্তু রিভার্স বাইসের ক্ষেত্রে এই কারেন্টটা পাওয়া যাবে লিকেজ কারেন্ট। তার মানে কি, আর যেহেতু ভোল্টেজ বাড়াও আর পারবে না, কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে আমার ব্রেকডাউন হবে। ওকে ডান। এই যেরকম একটা আমাদের এটা হইতেছে কি যে আমাদের এক্সপেরিমেন্টাল গ্রাফ। আমরা যদি চিন্তা করি আমাদের থিওরিটিক্যাল গ্রাফটা কেমন ছিল, থিওরিটিক্যাল গ্রাফ এই সামনে আছে, একটু দেখাই আমি, এই যেরকম জাস্ট এই যেরকম হবে, এটা এই বরাবর যাবে, যে এইভাবে নামবে। ওকে ডান। আমরা এখন কি জাস্ট এটা কি আমার ফরওয়ার্ড বাইস এবং রিভার্স বাইসটা কমপ্লিট। রিভার্স বাইসের কিন্তু ভ্যালুটা আমরা একটু দেখি, রিভার্স বাইসের হচ্ছে কি আমরা ভোল্টেজ বাড়াবো। ওকে ডান। একটু লক্ষ্য করি কোনো একটা জায়গায় কানেকশন, এই যে আমরা কি করবো রিভার্স বাইসের ক্ষেত্রে কারেন্ট বাড়াবো। এখন এটা কত দেখা যাইতেছে যে এটা আমার কি আছে আমার মিলিয়াম্পিয়ার, কিন্তু রিভার্স বাইসের ক্ষেত্রে কারেন্টটা মিলিয়াম্পিয়ারের 0.1 মিলিয়াম্পিয়ার যাবে। সো এখানে এক গড়ে মানে হচ্ছে 1, এখানে খুবই নেগলিজিবল একটা চেঞ্জ হয়, এটা আমাদেরকে দেখাইতে হবে। দেখো আমরা যদি আমরা 1 ভোল্ট দিলাম, এটা একটু নড়ছে, দেখো একদম ফোকাস করা হোক, ওই একটু নড়ে, খুবই কম। তার মানে কি এই রিভার্স বাইসের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালুর জন্য মান হবে 0.1, 0.12 এই আকারে। এটা কেন হয়? এটা থিওরিটিক্যালি আমার মাইনরিটি ক্যারিয়ারের জন্য হয়, যেখানে কি হয়েছিল যে ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে এখানে কারেন্ট পাওয়া যায় নাই। এটাই হইতেছে পিএন জাংশন এবং একটা ফটোভোল্টাইকের মধ্যে একটা ডিফারেন্স, যেটা কিনা আমরা ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে কারেন্ট পাইতেছিলাম না, কিন্তু রিভার্স বাইসের ক্ষেত্রে খুবই একটা নেগলিজিবল কারেন্ট পাবো মাইনরিটি ক্যারিয়ারের জন্য, জাস্ট এইভাবেই শেষ। তার মানে কি রিভার্স বাইসের কারেন্ট খুবই কম পাবো, 0.1 মানে 0.1 রেঞ্জে। আমাদের টেবিল 3 এর কাজ কি ছিল, যে ডিটারমাইন ডাটা পোর্টাল ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট অফ দ্য গিভেন ফটোভোল্টাইক সেল। তার মানে কি ফটোভোল্টাইক সেলদের আমরা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট নির্ণয় করবো এই ফটোভোল্টাইক সেলটা। আমরা যে ফটোভোল্টাইক সেলের যে ধনাত্মক প্রান্তটা সরাসরি আমরা কি আমার এমিটারে প্লাসে দিছি, তারপর এমিটারের মাইনাস থেকে আমরা ভেরিয়েবল রেজিস্টারে গেছি, ভেরিয়েবল রেজিস্টারে কথা হইতেছে যে আমরা মাঝখানে দিব, মাঝখানে দেওয়ার কারণে এই দুই প্রান্তের ভিতরে আমার ভেরিয়েবল রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। আমি যদি এই প্রান্তে দিই, তার মানে এই দুই প্রান্তের মধ্যে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স থাকে, মাঝখানে দিলে দুইটার মধ্যে চেঞ্জ হবে। ওকে ডান। মাঝখানে দিলাম, তারপরে সাইড থেকে আমরা কি করবো সরাসরি মাইনাসে চলে যাব। ওকে, তারপরে এই যে দুই প্রান্তের আমার ভোল্টেজ ডিফারেন্স মাপার জন্য আমরা একটা ভোল্টমিটার, তার ক্রসে আমরা একটা ভোল্টমিটার লাগিয়েছি। ওকে ডান। আমরা এখন যাব, অন করবো লাইট। সর্বপ্রথম আমরা এই রেজিস্টরটা কি করলাম, ধরো খুলে দিলাম। তার মানে কি এখানে ওপেন সার্কিট থাকার কারণে কি আমার হাইয়েস্ট ভোল্টেজ দেখাবে, এর মধ্যে কোনো কারেন্ট থাকবে না। তার মানে কি দেখো কারেন্ট নাই। এখন যদি আমি এই লাইনটা লাগিয়ে দেই, লাগানোর পর আমরা রেজিস্ট্যান্সটা এত পরিমাণে বেশি নিচ্ছি, যার কারণে এটা কি দেখাইতেছে, এটা আমার ওপেন সার্কিটে দেখাইতেছে। তার মানে আমরা রেজিস্ট্যান্স এটা একটু কমাবো। এটা কমাইলে কি হবে, রেজিস্ট্যান্স কমতেছে, কমার কারণে এই ভোল্টেজটা কমবে, এটা বাড়বে। দেখো ওই যে ভোল্টেজ কমতেছে, দেখো ভোল্টেজ কমতেছে, এই যে ভোল্টেজ কমতেছে, এই যে ভোল্টেজ কমতেছে। একই সাথে এই সাইডে কি হবে, আমি আবার প্রথম থেকে শুরু করি, তো ভোল্টেজ আমার রেজিস্ট্যান্স কমাইতেছি, এই যে কারেন্ট বাড়তেছে। যখন এই কারেন্টটা বাড়বে তখন এই ভোল্টেজটা কমবে, এই যে র্যান্ডম কমে গেছে 0। আমরা যে ওপেন সার্কিট থাকা অবস্থায় যে আমরা কারেন্টটা দেখাইছিলাম, যে শর্ট সার্কিটে ম্যাক্সিমাম কত ছিল 20 একটু সামথিং। এই যে আমরা যখনকে এইডের রেজিস্ট্যান্সটা 0 করে ফেলছি, তখন কি সর্বোচ্চ কারেন্ট পেয়ে গেছি, ভোল্টেজটা 0। এই ছিল এখানকার ব্যাপার। ওকে, আমরা যদি যাই এই যে আর কি, তার মানে কি সর্বপ্রথম আমরা কি অনেকটু রেজিস্ট্যান্স বেশি দিব, বেশি দেওয়ার কারণে কত থাকবে, বেশি দেওয়ার কারণে ভোল্টেজটা সর্বোচ্চ, এই যে ভোল্টেজটা সর্বোচ্চ, কারেন্ট কত 0। ওকে, তারপরে কারেন্ট 0। আমরা এখন কি করবো, এটা একটু কমাবো, 6 থেকে মানে 6 একটু কমাবো,
কমানোর জন্য আমরা রেজিস্ট্যান্স কমাইতে হবে। রেজিস্ট্যান্স কমাচ্ছি, ওকে, একবার বেশি কমে গেছে, ধরো আমরা 5-এ রাখলাম, ওকে, র্যান্ডম একটা মান। এর জন্য আমরা কারেন্ট পাবো, এই যে কারেন্টটা পেয়ে গেছি, দেখা গেল। ও জাস্ট কমাতে জাস্ট আমরা পেয়ে যাবো। এই যে এখান থেকে আমরা আস্তে আস্তে ভোল্টেজ কমাবো, এখানে কারেন্ট কী হবে, আস্তে আস্তে ভোল্টেজ কমবে, কারেন্ট বাড়বে। কিন্তু সাধারণ ওহমস ল কী ছিল, ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে, কিন্তু এই জায়গায় ওহমস ল ঠিক আছে, সার্কিটের কারণে এটা এক্সচেঞ্জ আছে, এটা সামনে হয়তো কোনো আমরা দেখাতে পারি। এখন আমরা টেবিল 3 যে আমরা ডাটাগুলো নিলাম, এই টেবিল 3 এর আমরা একটু গ্রাফ দেখবো। এই গ্রাফের মাধ্যমে আমরা একটু কিছু কনক্লুশনে আসবো, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট আমরা গ্রাফ থেকে বের করব। এখন দুইটা গ্রাফ দেখা যাচ্ছে আমাদের। একটা গ্রাফ হচ্ছে কি, এই যে এখান থেকে আমরা এদিকে ভোল্টেজ নিছি, আমরা ওয়াই অ্যাক্সিসে কারেন্ট নিছি। কারেন্ট নেওয়ার কারণে দেখা যাইতেছে যে আমরা সর্বপ্রথম আই এবং বি এর মধ্যে কি একটা সম্পর্ক করব। এইটা হচ্ছে আমার আইপি কার্ভ। কেন, যখন ভোল্টেজ 0, তখন ভোল্টেজ তার শর্ট সার্কিট কারেন্ট। আমরা যদি একটু আমরা রিভার্সলি বলি, যখন আমরা ওপেন সার্কিট ছিল, ওপেন সার্কিটে ভোল্টেজ হাইট ছিল, ওপেন সার্কিটে ভোল্টেজ হাইস্ট, কিন্তু ওপেন সার্কিটে ভোল্টেজটা ছিল খোলা, আমার সার্কিট ছিল খোলা থাকার কারণে কি আমার কারেন্ট পাস হয়নি। এই জন্য এই জায়গায় কি হাইয়েস্ট ভোল্টেজ থাকা সত্ত্বেও কারেন্ট 0। তারপর আস্তে আস্তে আমি ভোল্টেজ কমাবো, কারেন্ট বাড়তেছে, আমরা চাইলে আমরা এখান থেকেও শুরু করতে পারি, আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে ভোল্টেজটা সর্বনিম্ন থাকবে। ভোল্টেজটা সর্বনিম্ন সময় শর্ট সার্কিট কারেন্ট হবে হাইয়েস্ট। এইটা হচ্ছে আমার কি আইবি কার্ভ। এখন আমরা পিবি কার্ভ নির্ণয় করবো। এই বরাবর বি নিব, এই বরাবর পি নিব, আমরা একই গ্রাফের মধ্যে ইউজ করব। এখন আমরা যদি আই এবং পি মানে কি, পি ইকুয়াল টু বিআই, তাহলে আমরা যদি এইদিকে বি ইউজ করি, এদিকে পি ইউজ করি, এই পি এর গ্রাফটা আমি এমন পাবো, ওকে। এখন এই গ্রাফ কি বলতেছে, এই গ্রাফের সিগনিফিকেন্স কি, আমরা যে এই যে পিবি গ্রাফটা পাইলাম, এই গ্রাফটা এখানে গিয়ে পাওয়ার, এই পাওয়ারের যে হাইয়েস্ট পিক পয়েন্ট, সেটাকে আমরা কি করব, এই যে আমরা ভোল্টেজের উপর একটা লম্ব আঁকবো, পারপেন্ডিকুলার রাখবো। এই লম্ব আঁকার পরে যেটা আমার আইবি কার্পেট, আবারও বলতেছি, এই আইবি কার্পেট সেট করবে, ওইটাই কি ওই ছেদ বিন্দুর কি দুইটা বিন্দু আছে, আমার একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। এক্স মিনস করতেছে ম্যাক্সিমাম ভোল্টেজ, ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। এই আমার এই পয়েন্টটা নির্ণয় করা লাগবে। এতক্ষণে মেন টার্গেট ছিল এই পয়েন্টটা নির্ণয় করা। আমরা সর্বপ্রথম আইবি কার্ভ নির্ণয় করলাম, তারপর পিবি কার্ভ নির্ণয় করলাম। পিবি কার্ভের হাইস্ট ভ্যালু থেকে আমরা ওয়াই রূপে লম্ব আঁকবো, যে বিন্দুতে সেট করবে আইবি কার্ভের, সেটা আমরা কি ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ। ম্যাক্সিমাম কারেন্ট এবং ম্যাক্সিমাম ভোল্টেজ যদি পেয়ে যাই, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার আমি এমনি পেয়ে যাবো, দুটো মাল্টিপ্লাই করে দিব। জাস্ট এই পর্যন্তই।